নমস্কার বন্ধুরা, আজকের গল্পের নাম মায়ের ছায়া। এমন সন্তানকে কে সামলাবে? এর চেয়ে ভালো তুমি নিঃসন্তানই থাকতে বৌমা। অনামিকার শাশুড়ি নিজের কপালে হাত ঠুকতে ঠুকতে বললেন, একে কোনো অনাথ আশ্রমে দিয়ে আসো। অনামিকার বড় ননদ বলল, না, ও আমার মেয়ে, যেমনই হোক আমি আমার মেয়েকে মানুষ করব। অনামিকা নিজের ছোট সন্তানটিকে বুকে ছড়িয়ে ধরে বলল। স্বামী সৌরভ বলল, অনামিকা তুমি পাগল হয়ে গেছো নাকি? প্রতিবন্ধী সন্তান, এই সন্তান ভবিষ্যতে আমাদের জীবনে কাঁটা হয়ে যাবে। মস্তিষ্ক কাজ করে না, কোনো দিন হাঁটতে চলতে পারবে না। আমরা একে কিভাবে পালন করব? অনামিকা বলে, তুমি মেয়ের বাবা হয়ে এমন কথা বলছো? তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। অনামিকার শ্বশুরবাড়ি প্রতিবন্ধী, মানসিকভাবে অসুস্থ সন্তানটিকে গ্রহণ করতে রাজি ছিল না। এরপর অনামিকা একটা দৃঢ় সিদ্ধান্ত নিল। অনামিকা সৌরভ আর শ্বশুরবাড়ি ছেড়ে মেয়েকে নিয়ে অন্য শহরে চলে গেল। অনামিকার জন্য সামনের জীবন একেবারে সহজ ছিল না। নিজের মেয়ে রিঙ্কুকে ও একা ফেলে কোথাও যেতে পারত না। তাই অনামিকা বাড়িতে বসে কাজ করার সিদ্ধান্ত নিল। সন্ধ্যাবেলা ও নিজের বাড়িতে ছোটদের পড়াতে শুরু করে। সকালে অনামিকা টিফিন সিস্টেম চালু করলো, যেখানে আশেপাশের অফিসগুলোতে ও রান্না করে নিজের টিফিন পাঠাতে লাগলো। পাশাপাশি বাড়িতে বড়ি, বিভিন্ন আচার বানাতেও শুরু করলো। প্রতি শনিবার আর রবিবার অনামিকা ও ওর মেয়েকে শহরের বিখ্যাত মনোচিকিৎসক এবং ফিজিওথেরাপিস্টের কাছে নিয়ে যেত। অনামিকার পরিশ্রম আর ঈশ্বরের আশীর্বাদে রিঙ্কু 7 বছর বয়সে ধীরে ধীরে হাঁটা শুরু করলো। যদিও তার মানসিক বিকাশ বয়সের তুলনায় কম ছিল, তবুও অনামিকার চেষ্টা আর পরিশ্রমে রিঙ্কু এখন নিজের দৈনন্দিন ব্যক্তিগত কাজগুলো নিজেই করে নিতে পারত। অনামিকার পুরো জীবন ওর মেয়ে রিঙ্কুকে কেন্দ্র করেই গড়ত। অনামিকা রিঙ্কুকে একটি বিশেষ বিদ্যালয়েও ভর্তি করায়। রিঙ্কুর চিকিৎসার খরচ সামলাতে অনামিকা দিন রাত পরিশ্রম করত। ওর টিফিন পরিষেবা খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। ধীরে ধীরে ও খাদ্য ব্যবসাকে আরও পেশাদার রূপ দেওয়ার সিদ্ধান্ত নিল। সরকারি ঋণ নিয়ে অনামিকা একটি ছোট্ট রেস্টুরেন্ট খুলল। ধীরে ধীরে রেস্টুরেন্টটি জনপ্রিয় হয়ে উঠল। এদিকে রিঙ্কু আস্তে আস্তে বড় হতে লাগলো। তার পায়ের অবস্থা উন্নতি হচ্ছিল। অনামিকা নিজের রেস্টুরেন্টে সামলাতো। তারপর রিঙ্কুর পড়াশোনা, লেখাপড়া, থেরাপিও যত্ন নিত। রিঙ্কুরও যেন পুরো পৃথিবীতে বলতে শুধু অনামিকাই ছিল তার একমাত্র সঙ্গী, যে তার সঙ্গে হাসতো, নাচতো, গান গাইতো। সময় চক্র দ্রুত এগিয়ে চলছিল। অনামিকা এক শক্তিশালী নারী হিসাবে সব সামনে রাখছিল, কিন্তু কোথাও না কোথাও তার শরীর ক্ষয় হতে শুরু করেছিল। অতিরিক্ত মানসিক চাপের কারণে 45 বছর বয়সেই সে মানসিকভাবে খুব চাপগ্রস্ত থাকতে শুরু করলো। তার মস্তিষ্কের রক্তনালীগুলো সংকুচিত হতে শুরু করেছিল। তবু এর সামান্য আভাসও সে রিঙ্কুকে জানতে দেয়নি। আজ রিঙ্কুর বয়স 25 বছর। রিঙ্কু একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, সাধারণ মানুষের মতোই জীবন কাটাচ্ছে। কিন্তু আজ অনামিকা থেকেও যেন আর মেয়ের সঙ্গে নেই। 50 বছর বয়সে ধীরে ধীরে তার স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে। মা, তুমি আজ কি খাবে? রিঙ্কু মমতা ভরে জিজ্ঞেস করে। খাবার? না, আমি তো এমনিই খেলাম। অনামিকা বিভ্রান্ত হয়ে উত্তর দেয়। না মা, তুমি এখনো খাওনি, চলো আজ তুমি রান্না করো। আমি আমি তো রান্না করতে জানি না। অনামিকা হাত নেড়ে বলে। রিঙ্কুর চোখের জল চলে আসে। যে মা একদিন হাজার হাজার মানুষের জন্য রান্না করত, আজ বলছে সে নাকি রান্না করতে পারে না। কখনো কখনো অনামিকার অসুস্থতা নিয়ে রিঙ্কু ঈশ্বরের সঙ্গে যেন ঝগড়ায় লিপ্ত হয়ে যেত। আমার মা কত কষ্ট সহ্য করে, কত ত্যাগ স্বীকার করে আমাকে একটা স্বাভাবিক জীবন দিয়েছে, আর আজ যখন আমি ঠিক আছি তখন মা নিজে একটা স্বাভাবিক জীবনও কাটাতে পারছে না। কেন ঈশ্বর, কী পাপ করেছি? কিন্তু আমি হার মানব না। মাকে তার স্বাভাবিক জীবন ফিরিয়েই দেব। আমার মা কিছুটা হলেও শান্তি, সুখ আর স্বস্তির সময় কাটাতে পারবে। আমি মায়ের ছায়া হয়ে সবসময় মায়ের পাশে থাকব। রিঙ্কু দৃঢ় প্রতিজ্ঞা করেছিল, সে তার মায়ের কিছুই হতে দেবে না। রিঙ্কু দিন রাত এক করে মায়ের যত্ন নিতে লাগলো। অনামিকাকে সুস্থ রাখার জন্য রিঙ্কু মাকে প্রতিনিয়ত মানসিক ব্যায়াম করাতো। তার সঙ্গে মস্তিষ্কে নানা খেলা খেলতো। পুরনো ছবি দেখিয়ে মায়ের স্মৃতিশক্তিকে ঠিক রাখার চেষ্টা করত।
দেখো রিঙ্কু, এখন না হলে আর কখনো নয়। এখন সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। বিয়ে করে আমার সঙ্গে আমেরিকায় সেটেল হবে, নাকি এখানে থেকে তোমার মায়ের সেবা করবে? এক সুন্দর জীবন তোমার অপেক্ষায় আছে। মাকে কোনো ভালো হাসপাতালে ভর্তি করে দাও, আর সময় মতো ফি জমা দাও। নিজের ভবিষ্যৎ নষ্ট করছো কেন? রিঙ্কুর প্রেমিক নিলয় বলল। নিলয়, আমার জীবন তো সেখানেই যেখানে আমার মা আছেন। মাকে ছাড়া আমি জীবন কল্পনাই করতে পারি না। আজ আমি যা কিছু হয়েছি সবই আমার মায়ের পরিশ্রমের ফল। আমি আমার মায়ের ছায়া হয়ে সারা জীবন তার সঙ্গেই থাকব। তুমি যাও, তুমি তোমার মতন বাঁচো। ঈশ্বর না করুন কখনো তোমার জীবনে এমন কঠিন পরিস্থিতি না আসুক, কারণ তোমার সন্তানও তোমার মতো স্বার্থপর হবে। এই ব্যাপারে আমি নিশ্চিত। গুড বাই নিলয়। রিঙ্কু নিলয় জীবন থেকে সরে আসে। মাকে সুস্থ রাখার জন্য রিঙ্কু সর্বোচ্চ চেষ্টা করেছিল, নিয়মিত ওষুধ আর রিঙ্কুর ভালোবাসা ভরা যত্নে। অনামিকা ধীরে ধীরে ভালো হতে লাগলো। এখন অনামিকা অনেকটা স্বাভাবিক জীবনযাপন করছে। আজ দুজনেই একে অপরের শক্তি হয়ে পাশে থাকে, একে অপরের সব দুঃখ কষ্টে পাশাপাশি দাঁড়িয়ে থাকে। অনামিকা ওর পুরো জীবন মেয়েকে সুস্থ করে তোলার জন্য উৎসর্গ করেছিল, আর এখন রিঙ্কুও মায়ের ছায়া হয়ে মায়ের জীবনের শেষ দিন পর্যন্ত পাশে থাকার শপথ নিয়েছে। মা ও মেয়ের সম্পর্ক জীবনে সবচেয়ে সম্পর্কের চেয়ে বড়, কারণ এই সম্পর্কে কোনো অভিমান, কোনো মনোমালিন্য থাকতে পারে না। এ সম্পর্ক হৃদয়ের সঙ্গে হৃদয়ের বন্ধন। তো বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্ত।